প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, কথা বলবো আজ হার্ট অ্যাটাক এবং তাতে করণীয় কি এই বিষয়টি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। কথা বলবো হার্ট অ্যাটাক এবং তাতে করণীয় কি এ বিষয়টি নিয়ে। স্যার, হার্ট অ্যাটাক শুনলেই কিন্তু আসলে একটা ভয় চলে আসে, কেমন যেন মনে হয় যে কি হলো, মৃত্যুর একটা ভয় চলে আসে সবার আগে। তো এই যে হার্ট অ্যাটাক, এটিকে আসলে আপনি সংজ্ঞায়িত করবেন কিভাবে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি সুন্দরভাবেই বললেন যে মনে হয় যেন মৃত্যুর কাছাকাছি চলে আসছে, কেমন একটা ভীতিকর পরিস্থিতি যা হার্ট অ্যাটাকের নাম শুনলে। আসলেই সত্যি যে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে এর আপনার আমাদের দেশে তো বলা হয় যে ইসকেমিক হার্ট ডিজিজ হলো সেকেন্ড কজ, হচ্ছে মৃত্যুর কজ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। আর ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে থার্ড কমন কজ হচ্ছে আপনার হার্ট অ্যাটাক বা এই রিলেটেড যে প্রবলেমের জন্য হচ্ছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে মেজরিটি মানুষই কিন্তু হার্ট অ্যাটাকের জন্য মারা যাচ্ছে। এবং হার্ট অ্যাটাক যদি হয় দেখা যায় 1 ঘন্টার ভিতরে 30 থেকে 50% মানুষই কিন্তু মৃত্যুবরণ করে যদি চিকিৎসা সঠিকভাবে নিতে না পারে। তাহলে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকটা আসলে জানা উচিত, কেন হার্ট অ্যাটাক হয়, এটা কী জিনিস, এটা তাই না? যেমন হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের আমরা জানি যে 2টি রক্তনালী থাকে, একটা হচ্ছে ডান দিকে রক্তনালী আর একটা বাম দিকে। এই রক্তনালীটার কাজই হচ্ছে হার্টের মাংসপেশিতে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা। কোনো কারণে যদি হার্টের রক্তনালীতে রক্ত চলাচল একেবারে টোটাল অক্লুশন মানে একেবারে বন্ধ অথবা সামান্য কিছু রক্ত চলাচল করে, এরকম যদি একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হার্টের মাংসপেশিগুলোর কার্যক্ষমতা কমে যায়, মাংসপেশিগুলি নষ্ট হয়ে যায়, তাকেই কিন্তু আমরা বলি হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক হইতে হলে কী হবে? হার্টের রক্তনালীর ভিতরে কোনো কারণে রক্ত চলাচল কিন্তু টোটালি বন্ধ হইতে হবে। এখন বন্ধ হওয়ার জন্য কমন কি জিনিস কেন বন্ধ হয়? আমরা জানি যে রক্তনালীর ভিতরে কোলেস্টেরল জমে একটা প্ল্যাক তৈরি হয়, একটা চর পরে একটা মানে প্ল্যাগের মতো তৈরি হয়, তখন হচ্ছে কি আস্তে আস্তে রক্ত চলাচল কিন্তু কমে যাচ্ছে, মানে ওই পথটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। শুরু হওয়ার জন্য রক্ত চলাচল কমে যায়। এখন রক্ত চলাচল কমে গেল, এর উপরে যদি কিছু দুর্ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে কেউ উত্তেজিত হয়ে গেল, অথবা দেখা গেল যে ভিভিড কোনো ড্রিম দেখলো রাত্রে, তারপর হচ্ছে ধূমপান করলো, অথবা অ্যালকোহল, অথবা কোনো কারণে খুব দ্রুত কিছু কাজ করা লাগলো, তাড়াহুড়া করে কিছু করতে গেল, সেই সময় কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে অ্যাক্টিভিটির জন্য হচ্ছে ওই প্ল্যাকটা ফেটে যায়। প্ল্যাকটা যখন ফেটে যায় তখন হচ্ছে কি কিছু রক্ত তো চলাচল করতো, সেখানে প্লেটলেট জমে যায় শরীরের ভিতরে। আমরা জানি যে অনুচক্রিকা বা প্লেটলেট, ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে যায় না, ওই প্লেটলেটটাই। সেই প্লেটলেটটা কি করে, সে এগ্রিগেট হয়ে গেলে একে জমাট বেঁধে জায়গাটা টোটালি বন্ধ করে দেয়। যখনই একেবারে বন্ধ হয়ে গেল তখন কিন্তু হার্টের মাংসপেশি কোনো রক্ত অক্সিজেন এবং নিউট্রিশন পাচ্ছে না, না পেলে তখন হার্টের মাংসপেশি ক্রাই করা শুরু করে, কান্নাকাটি করে। সেটার লক্ষণ কীভাবে আমরা প্রকাশ পাই? বুকে প্রচণ্ড ব্যথা হইতে থাকে, তীব্র ব্যথা। এবং এমন ব্যথা যে এই ব্যথাটা দেখা যায় 20 মিনিট বা তার বেশি সময় যদি পারসিস্ট করে, তখনই আমরা ধরে নিই যে তার হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং ব্যথাটা এমন ব্যথা যে রোগী অনেক সময় বলে যেন পাথর চাপা দেওয়া ব্যথা, আমার বুকের উপরে যেন হাতির পা দিয়ে চাপ দিয়ে রাখছে, এই ধরনের প্রচন্ড একটা ব্যথা কিন্তু রোগীরা ফিল করে থাকেন। তার মানে স্যার, বুকে ব্যথার তো আরো কারণ আছে। তো যখনই কারো বুকে ব্যথা হবে, মানে ঠিক এই তীব্রতা দেখে সে বুঝবে যে আসলে কতখানি গুরুতর বা তাৎক্ষণিক। সুন্দর আপনি বললেন যে তীব্রতা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এর পাশাপাশি আমরা যেটা দেখি যে লোকেশনও ইম্পর্টেন্ট, যে ব্যথাটা কোথায় হবে। হ্যাঁ, ব্যথাটা সাধারণত বুকের মাঝখান বরাবর হয়, মনে হয় যেন বুক এবং পিঠ নিয়ে চেপে ধরে আছে, এই ধরনের একটা তীব্র ব্যথা। এই ব্যথা কখনো কখনো হাতের বাম পাশে চলে আসতে পারে, কখনো ডান পাশে যেতে পারে, চোয়ালে যেতে পারে, তারপর ঘাড়ে গলায় ব্যথাটা যেতে পারে, কখনো কখনো এপিগ্যাস্ট্রিক মানে পেটের উপরের অংশও কিন্তু ব্যথা আসতে পারে। ব্যথার সাথে সাথে আপনি দেখবেন রোগীরা বলে যে আমি এমন ঘামিয়ে গেছি যে মনে হচ্ছে আমার গায়ের কাপড় চোপড় সব ভিজে গেছে, মানে সোয়েটিং হয় প্রচন্ড, মানে ব্যথার সাথে সাথে। এবং স্যার, আমরা তো দেখি অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলেন বা মনে করেন যে এটা বোধহয় গ্যাস্ট্রিক পেইন, এটাও কিন্তু অনেকে ভাবেন। তো ওই সময়টাতে আসলে আপনার কি মনে হয় যে এরকম সময়টাতে আসলে কি করা উচিত? যেমন এই গ্যাস্ট্রিকের পেইন মনে করেই কিন্তু আমাদের দেশে অধিকাংশ রোগী সঠিক সময় চিকিৎসা নিতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ব্যথাটা হয়তো বুকের মাঝখানে বা পেটের উপরে অংশ নিয়ে, তখন হয় কি রোগীরা মনে করেন যে আমার মনে গ্যাসের সমস্যা হয়েছে। আর আমরা কিন্তু
বাইবর্নই এমন যে আমার জটিল রোগ হবে কেন, এরকম একটা কিন্তু টেন্ডেন্সি আমাদের ভিতরে থাকে। রোগ নেই, হ্যাঁ, নেই, আমি তো ভালো, মানে এরকম একটা টেন্ডেন্সি থাকে। এই টেন্ডেন্সির কারণে হয় কি, উনি মনে করেন হয়তো বা গ্যাসের সমস্যা, একটু অ্যান্টাসিড ট্যাবলেট এনে খায়, সিরাপ খাচ্ছে, কি অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে এখানে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। যে সময় চলে যাচ্ছে, মাসেলগুলো কিন্তু ড্যামেজ হয়েছে। এখানে কিন্তু মিনিট পর মাসেল বলা হয় কিন্তু হার্টের, মানে প্রতিটা মিনিটই খুব গুরুত্বপূর্ণ। যত সময় যাবে ততই কিন্তু মাসেলগুলো ড্যামেজ হতে থাকবে, নষ্ট হতে থাকবে, ইরিভার্সিবল ড্যামেজ হয়। তাহলে এখন এই যে একটা ভুল কনসেপশন, মানে যে আমার মনে গ্যাসের সমস্যা, ওভার কনফিডেন্ট নিজের উপর যে আমার কি রোগ হতে পারে, এই জিনিসগুলি কিন্তু বেশি ক্ষতি করে। তাহলে আমাদের যদি বুকের মাঝখানে এরকম ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, যেমন যারা পুরুষ মানুষ 45 বছর বেশি বয়স, যারা ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ঠিকমতো ঘুমাচ্ছেন না, হার্ট হেলদি খাবার খাচ্ছেন না, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি এই ধরনের ব্যথা হয়, তাকে অবশ্যই সবার আগে একটা ইসিজি করা উচিত নিকটবর্তী হসপিটালে গিয়ে। এবং ট্রোপোনিনাই একেবারে সহজ কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। ট্রোপোনিনাইটা করে ইসিজিটা করে কিন্তু বোঝা যাবে যে তার আসলে হার্টের কি পরিস্থিতি। খুব অল্প সময়ে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো। যদি তার হার্টেরই সমস্যা, তাহলে হার্টের মতো চিকিৎসা নেওয়া উচিত। আর যদি হার্টের সমস্যা না হয়, তাহলে অন্যভাবে চিকিৎসা নিতে হবে। মানে আমাদের করতে হবে কি, অবশ্যই আমাকে একটা ইসিজি এবং ট্রোপোনিন করার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এই জাতীয় সমস্যা হলে ঘরে বসে থাকা উচিত না, সরাসরি হাসপাতালে যাওয়া, বা তাৎক্ষণিকভাবে কি কোনো ঔষধ বা সমাধান, মানে কিছুটা উপকার হয়। যেমন একটা পেশেন্ট, তার উচ্চ রক্তচাপ আছে, তার ডায়াবেটিস আছে, তার কোলেস্টেরলের মাত্রা বেশি, ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে, এই ধরনের একটা রোগীর যদি আমি যেরকম ভাবে বললাম যে এরকম যদি একটা টিপিক্যাল হিস্ট্রি থাকে বুকে ব্যথার, তাহলে তাকে তো অবশ্যই ধরে নিতে হবে যে এটা কিন্তু হার্টেরই সমস্যা। তো তাৎক্ষণিকভাবে উচিত, যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি বাসায় থাকে, আমরা বলি 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ক্রাশ করে খেয়ে ফেলার জন্য, জীবের নিচে দেওয়ার জন্য। ক্লপিডোগ্রাল জাতীয় ওষুধ যদি থাকে, সেই ওষুধও 300 মিলিগ্রাম নেওয়ার জন্য বলি। জিটিএন স্প্রে যদি থাকে, অথবা ট্যাবলেট যদি থাকে নাইট্রেট জাতীয়, জীবের নিচে আমরা দিতে বলি। দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে কিছুটা সে আরাম পাবে। তবে দ্রুততম সময়ের ভিতরে তাকে চিকিৎসা নেওয়া উচিত। আসলে হার্ট অ্যাটাকের চিকিৎসার জন্য আমাদের জন্য দরকার হচ্ছে করোনারি কেয়ার ইউনিট, মানে স্পেশালাইজড, মানে কিছু সার্ভিস আমাদের দরকার। কেন এটা দরকার? যেমন আমরা যেটা জানি যে হার্ট অ্যাটাক যদি হয়, প্রতিটা মিনিটেই কিন্তু মাসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হার্টের মাসেল, এবং এই হার্টের মাসেলগুলো ইরিভার্সিবল ড্যামেজ, মানে এগুলো রিপ্লেসমেন্ট হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে রক্তনালীটা বন্ধ হয়ে গেল, যত দ্রুততম সময়ের ভিতরে বন্ধ রক্তনালী আমি খুলে দিব, তাহলে রোগীর কি হার্টের মাংসপেশিগুলো সেফ হয়ে যাবে। মানে যখনই হাসপাতালে আপনাদের কাছে যাচ্ছে, আপনি সবার আগে আমাদের টার্গেটই হচ্ছে যেটা খুলে দেওয়াটা। আচ্ছা, এখন আসেন, সেটা তো পরের কথা, কিন্তু তার আগে আমরা কি করতে পারি? যেমন আমাদের দেশে যে রোগীরা এমন জায়গায় থাকেন, তারপর ট্রান্সপোর্ট সিস্টেম, সবকিছুর জন্যই দেখা যাচ্ছে সঠিক সময়ে কিন্তু হসপিটালে গিয়ে পৌঁছতে পারে না। যেমন তার আগে আমাদের কি করা উচিত, যদি আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাকই হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ, আমরা যেমন বললাম যে অ্যাসপিরিন অথবা ক্লপিডোগ্রাল জাতীয় ওষুধ যদি 300 মিলিগ্রাম করে আমরা দিয়ে দিতে পারি সাথে সাথে, তাহলে দেখা যায় যে রক্তনালী অনেকটা খুলে যাওয়ার মতো পরিস্থিতি হয়। তার সাথে ব্যথা কমানোর জন্য আমরা নাইট্রেট জাতীয় ওষুধ দিব, এবং দ্রুততম সময়ের ভিতরে নিকটবর্তী সিসিইউ, মানে করোনারি কেয়ার ইউনিট। এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক মেডিকেল কলেজগুলোতে কিন্তু করোনারি কেয়ার ইউনিট আছে, বড় বড় শহরগুলোতে কিন্তু করোনারি কেয়ার ইউনিট সরকারি এবং প্রাইভেট লেভেলেও কিন্তু অ্যাভেলেবেল। তাহলে সেখানে দ্রুততম সময়ের ভিতরে যদি পৌঁছানো যায়, তাহলে যে কাজটা আমরা করি সেটা হলো যে 12 ঘন্টার ভিতরে যদি রোগী বুঝতে পারেন হসপিটালে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ প্রয়োগ করি, যে ওষুধের মাধ্যমে 100% বন্ধ রক্তনালীকে খুলে দেওয়া সম্ভব। সেই ওষুধের ভিতরে যেমন থ্রম্বোলাইটিক ওষুধ বলা হয়, স্ট্রেপ্টোকাইনেস, টেনিক্টোপ্লেজ, এই ধরনের ওষুধ অ্যাভেলেবেল, যার মাধ্যমে রক্তনালী খুলে দিতে পারে। যদি আরও অ্যাডভান্স সেন্টার থাকে, যেখানে অ্যাঞ্জিওগ্রাম করার ফেসিলিটি থাকে, সেই হসপিটালে গেলে আমরা কি করি, উইদিন 2 আওয়ারের ভিতরে, 2 ঘন্টার ভিতরে আমাদের টার্গেট হলো যে অ্যাঞ্জিওগ্রাম করে ভিতরে যে ব্লক থাকে ব্লকটা ছুটিয়ে দেওয়া। তাহলে মেন টার্গেটই হচ্ছে যে 100% যে বন্ধ রক্তনালীটা যদি আমরা খুলে দিতে পারি, তাহলে কিন্তু রোগী তাৎক্ষণিকভাবে কিন্তু সেফ হয়ে যান। শুধু এখানেই শেষ নয়, এরপরে আমাদের আরও কিছু ট্রিটমেন্টের প্রয়োজন। যেমন হচ্ছে রোগীর উচ্চ রক্তচাপ থাকলে রক্তচাপকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোল করা, কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকলে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। তার পাশাপাশি হচ্ছে আরও কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে রোগীকে আমরা কি করি, স্টেবল করার জন্য চেষ্টা করা হয়। আচ্ছা স্যার, যেটি বলছিলেন যে তাৎক্ষণিকভাবে আপনি 300 মিলিগ্রাম ইকোস্প্রিন বা জাতীয় ওষুধগুলো যদি
দেয়া হয় তাহলে মানে অনেকটা ঝুঁকি থেকে মৃত্যু ঝুঁকি থেকে অনেকটা কমিয়ে আনা সম্ভব। তো এই যে ওষুধগুলো সেগুলো আসলে হাতের কাছে রাখবে কারা, মানে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ বা যাদের এই জাতীয় সমস্যাগুলো অলরেডি আছে, যারা হাইপারটেনশনের সম্ভাবনা বেশি, এই গ্রুপটা স্যার একটু যদি বলতেন যে কাদের জন্য আসলে এটা বেশি প্রয়োজন। যেমন কারা হাই রিস্কে আছে, যেমন আমাদের প্রথমে জানতে হবে যে হাই রিস্ক গ্রুপ কারা, আর জেনারেল পপুলেশনের ভিতরে বা কাদের হওয়ার সম্ভাবনা। যেমন আমরা যদি হাই রিস্ক গ্রুপটা খুঁজতে থাকি সেই ক্ষেত্রে মেল যারা পুরুষ মানুষ যাদের বয়স দেখা যাচ্ছে যে 45-এর বেশি, ফিমেল যাদের বয়স হলো 55-এর বেশি, আবার হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, যেমন হলো মেলের ক্ষেত্রে 55 ইয়ার্সের নিচে কোনো মেম্বারে যদি হার্টের ব্লক থাকে, ফিমেলের ক্ষেত্রে 65 ইয়ার্সের নিচে কোনো ফিমেল মেম্বারে যদি হার্ট অ্যাটাক বা হার্টের রোগের সম্ভাবনা থাকে, এই ধরনের যে পপুলেশন, তারপর যারা ধূমপান করেন, যাদের ডায়াবেটিস থাকে, যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি এবং যারা কায়িক পরিশ্রম করেন না, ওজন বেশি, হার্ট হেলদি খাবার খাচ্ছেন না, সবসময় স্যাচুরেটেড ফ্যাট মানে চর্বি জাতীয় খাবারে অভ্যস্ত, যেটা ট্রান্স ফ্যাট বেশি খাচ্ছেন যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের আশেপাশে এই সমস্ত ওষুধ থাকা উচিত। অথবা খুব কাছে দোকান যদি থাকে, ওষুধের দোকান থাকে, সেখান থেকে অবশ্যই দ্রুততম সময়ে এই সমস্ত ওষুধগুলো এনে খেতে হবে যখন এই ধরনের ব্যথা যদি হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, আপনি যখন এনজিওগ্রাম করছেন তার রোগীটির, এর পরবর্তী পদক্ষেপ কি যাতে করে রোগীটি আর ওই জাতীয় সমস্যাতে না যায়? তখন নিশ্চয়ই কিছু পরামর্শ বা রেগুলার বেসিসে যে ঔষধ বা মেডিকেশনসগুলোর উপর থাকা, এইগুলো আসলে কি হতে পারে? যেমন এটা একটা ট্রিটমেন্টের পার্ট। যেমন এনজিওগ্রাম আমরা করি না, কোনো রোগীর যদি হার্ট অ্যাটাক হয় সেই রোগীকে আমরা প্রথমে ইনিশিয়াল স্টেজে কিন্তু অ্যানজিওগ্রামের জন্য বলি। সেটা ফেসিলিটির একটা ব্যাপার আছে, ফেসিলিটি থাকতে হবে, রোগীর ইকোনমিক্যাল অবস্থা ভালো থাকতে হবে, সব কিছু বিবেচনা করে একটা পেশেন্টকে কিন্তু আপনার ইনিশিয়াল স্টেজে, যেটাকে আমরা বলি প্রাইমারি পিসিএ, এরকম একটা পর্যায়ে আমরা নিতে পারবো। কিন্তু সব পেশেন্টের পক্ষে তো সম্ভব না, তাৎক্ষণিকভাবে এরকম একটা কস্টলি ট্রিটমেন্ট নেওয়া সবার পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা তো থ্রম্বোলাইটিক ওষুধ দিচ্ছি, আর দেরিতে যদি আসে সেক্ষেত্রে আমরা অ্যানোক্সাপিরিন নামক কিছু ওষুধ আমরা প্রয়োগ করে রোগী স্টেবল করার জন্য আমরা চেষ্টা করি। রোগী যখন স্টেবল হয়, পরবর্তীতে দেখা গেল যে আমরা 2 সপ্তাহ বা 1 মাস পরে রোগীর একটা অ্যানজিওগ্রাম আমরা করি। অ্যানজিওগ্রাম করে আমরা দেখার চেষ্টা করি যে হার্টের রক্তনালীগুলোর কি অবস্থা, মানে সেখানে কি আপনার ব্লক, কয়টা রক্তনালীতে ব্লক, বা ব্লক থাকলে কি পরিমাণে ব্লক পার্সেন্টেজ খোঁজার আমরা চেষ্টা করি। যেমন ব্লকের পরিমাণ যদি দেখা যায় মেইন রক্তনালীতে 50%-এর কম, অন্য রক্তনালীতে 70%-এর যদি কম হয়, সেই ক্ষেত্রে আমরা শুধু ওষুধ খাওয়ার জন্যই বলি যে উনি মেডিসিনের মাধ্যমে উনি ভালো থাকবেন। আর যখন দেখবো যে আমরা এই লিমিট ক্রস করে বেশি হয়ে গেল, যে মেইন রক্তনালীতে 50%-এর বেশি, অন্য রক্তনালীগুলোতে 70%-এর বেশি যদি ব্লক থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্র বিশেষ যেখানে স্ট্যান্ড লাগানো সম্ভব সেখানে আমরা বলি স্ট্যান্ড লাগানোর জন্য। আর যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যান্ড লাগানো সম্ভব না, জটিল, এবং কিছু গাইডলাইন অনুযায়ী কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে যে কোন রোগীর ক্ষেত্রে বাইপাস করতে হবে, সেই সিলেক্টিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা তখন বলি যে বাইপাস অপারেশনের মাধ্যমে রক্তনালীটাকে সুরক্ষিত করার জন্য আমরা বলি। স্যার, এই যে অপারেশনের কথা বললেন বা রিং পরানো বা স্ট্যান্ড যেটা আপনার পরামর্শ দেন, অনেক ক্ষেত্রে কিন্তু রোগীদের এক্ষেত্রে একটা নিজস্ব চাহিদা থাকে যে আমরা এখন এটা করব না বা পরে করব, বা অপারেশন করলে তাতে অনেক বেশি ঝুঁকি থাকে। সেক্ষেত্রে আসলে রোগীগুলোকে আপনারা কাউন্সিলিং দেন কিভাবে? এখানে হচ্ছে কি, আসলে একটা রোগীর কি চিকিৎসা হবে এটা কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী একেবারে সিলেক্টেড। যেমন এই রোগীর কি ওষুধ খাবেন, নাকি স্ট্যান্ড লাগাতে হবে, নাকি আপনার বাইপাস। এখন আসেন, এই যে ইন্টারন্যাশনাল যে গাইডলাইন বা নিয়ম, সেই নিয়ম কিন্তু আমরা সবসময় মানতে পারি না। এই লিমিটেশনটা কোথায়? আমাদের দেশে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম নাই। একটা মানুষের যখন এই সমস্যা হয়, যেমন একটা বাইপাস অপারেশন অনেক কস্টলি, কিন্তু স্ট্রিং লাগানো সেই ক্ষেত্রেও কস্টলি, তাহলে এই টাকাটা সোর্স কোথায়? যেমন রোগীর ইকোনমিক্যাল অবস্থা তো সব ক্ষেত্রে অত ভালো থাকে না, যার জন্য হচ্ছে কি চয়েসটা কিন্তু গাইডলাইন অনুযায়ী বা ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী থাকে না। থাকতো তখনই যদি রোগীর ইন্স্যুরেন্স ফেসিলিটি থাকতো, যে আমার রোগী হসপিটালে ঢুকলো, যেই নিয়ম অনুযায়ী চিকিৎসা পাবে, এটা ক্লেম করবে, ইন্স্যুরেন্স কোম্পানি তার পেমেন্টটা দিয়ে দিবে, তাহলে কিন্তু আমরা একেবারে টু দ্য পয়েন্টে কিন্তু চিকিৎসা নিতে পারবো। অদূর ভবিষ্যতে এরকম একটা পলিসি হবে আমাদের। বাইপাস সার্জারি বা রিং পরানো, এই ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখেন, এবং রিং পরানোর পরে বা বাইপাস সার্জারির পরবর্তী পদক্ষেপ আসলে কি থাকে? আমরা কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে রোগীকে চয়েস করা হয় যে তার কি রিং লাগানোর প্রয়োজন নাকি বাইপাসের প্রয়োজন। যেমন হার্ট অ্যাটাকের পর তাহলে রোগীর সিদ্ধান্ত হচ্ছে যে সে কি মেডিসিনের ভিতরে থাকবেন, না বাইপাস অপারেশন, না রিং লাগাইতে হবে,
তারপরে ভবিষ্যতেই বা কি করবেন, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে যদি কোনো রক্তনালীতে আমরা যেটা বললাম যে 50%-এর বেশি যদি মেইন রক্তনালী, আর যদি আমাদের অন্য রক্তনালীগুলোতে যে 70%-এর বেশি ব্লক থাকে, এবং তার পাশাপাশি রোগীর দেখা গেলো যে বুকে ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ার পরেও কিন্তু সে ভালো থাকছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে স্ট্যান্টের জন্য আমরা বলবো যে, আর যদি স্ট্যান্ড লাগানো না যায়, রিং লাগানো না যায়, সেই ক্ষেত্রে আমরা বাইপাস অপারেশনের মাধ্যমে এটা একটা সমাধানে বুঝতে হবে। রিং লাগানোর জন্য সুনির্দিষ্ট কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে আমরা রিং লাগাবো, বাইপাস করবো। এর শুধু রিং এবং বাইপাস করলেই কিন্তু সমাধান না। নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে, এই রোগীকে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন, আমরা জীবনযাত্রার মান পরিবর্তন এগুলোর জন্য সবসময় বলে থাকি। তার মানে একজন হার্ট অ্যাটাকের রোগীর আবারও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকতেছে, এই ব্লক আবার নতুন করে ব্লক হওয়ার ঝুঁকি আছে। সুতরাং তাকে যদি জীবনযাত্রার মান পরিবর্তন না করেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ থাকবেন না। তার ভিতরে হচ্ছে যেমন আমরা বলি যে রেগুলার হাঁটার জন্য 30 মিনিট ঠিক করে প্রতিদিন হাঁটার জন্য আমরা বলি, ওজন কমানোর জন্য আমরা বলি, তাহলে হার্ট হেলদি খাবার, বিশেষ করে হচ্ছে ভেজিটেবল এবং হচ্ছে আপনার ফ্রুটস বেশি থাকবে খাবারে, যেমন পানি, প্রোটিন যেগুলো, মানে কোলেস্ট্রল জাতীয় যে সমস্ত খাবার, যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন এই ধরনের প্রাণীর থেকে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে, মানে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। মানে স্যাচুরেটেড ফ্যাট যে সমস্ত খাবারে বেশি, খাবারগুলো অ্যাভয়েড করার জন্য আমরা বলি। যেমন হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো, মানে যেমন হচ্ছে ইলিশ মাছের তেল বা ইলিশ মাছ, এই ধরনের খাবার, ছোট মাছ, এগুলো প্রতি বেশি আমরা এনকারেজ করবো আমরা খাবারের। যেমন ট্রান্স ফ্যাট একটা শব্দ আমরা বর্তমানে শুনে থাকি, সেটা হচ্ছে বারে বারে যদি কোনো তেলকে গরম করে সেই খাবারগুলো যদি খায়, যেমন সিঙ্গারা, সমোসা, এগুলির ভিতরে কিন্তু থাকে এই ধরনের ট্রান্সফ্যাটগুলো। ট্রান্সফ্যাটগুলো অ্যাভয়েড করার জন্য বলা হয় বেকারি প্রোডাক্টের ভিতরে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। তাহলে খাদ্য চয়েসের ক্ষেত্রে অবশ্যই কিছু আপনাকে ক্রাইটেরিয়া সেট করে ভালো হার্ট হেলদি খাবারের প্রতি আমাদের নজর দিতে হবে। তার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপর হচ্ছে যে ওষুধগুলো দেওয়া হবে হার্টের রোগের জন্য, সেই ওষুধগুলোও কিন্তু নিয়মিত খেতে হবে। হ্যাঁ, তারও ফলো আপও করতে হবে তাকে। যদি উনি নিয়মিত ফলো আপে থাকেন, যেমন আমরা কোনো রোগীকে একবার রিং যদি লাগিয়ে দিই, সেই রোগী 5 বছর 6 বছর আর ডাক্তারের কাছে আসেন নাই, তাহলে না আসলে তো উনি জানবেনও না কি করতে হবে, ওষুধগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না। তাহলে দেখা যাচ্ছে একটু নিয়মিত ফলো আপে থাকা, হার্টের ফাংশনটা কীরকম আছে, ওষুধগুলো কিভাবে খাবেন, ডোজ কমাইতে হবে না বাড়াইতে হবে, এইভাবে ফলো আপে থাকলে কিন্তু খুব ভালো থাকবে। আচ্ছা, তো তার মানে হচ্ছে স্যার প্রতিরোধের জন্য যদি আমরা একটু জানতে চাই, তাহলে তো সেম বিষয়টাই থাকছে যে প্রতিরোধ যখন একেবারে হার্ট অ্যাটাক যাতে না হয় সেই জন্য আসলে কি করণীয়? এখন সেটা হচ্ছে কি বলা হচ্ছে যে হার্ট অ্যাটাকটাকে, মানে এই যে হার্টের যে ব্লকজনিত হৃদরোগ, 80% ক্ষেত্রেই বলা হচ্ছে যেটা প্রতিরোধযোগ্য। এখন প্রতিরোধযোগ্য তাহলে কিভাবে সম্ভব? এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু রিলেটেড। ইভেন বলা হচ্ছে যে এয়ার পলিউশন, যেটা এই এয়ার পলিউশনটাকে বলা হচ্ছে যে হার্ট অ্যাটাকের জন্য দায়ী। তাহলে আমাদের দেখে যেটা বিরাট একটা স্পেকট্রাম। আপনারা আসেন, একসময় কোভিড ছিল, কোভিডও কিন্তু হার্ট অ্যাটাক হতো। কোভিডের জীবাণু হার্টের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে, তাহলে বিভিন্ন ধরনের ইনফেকশনও কিন্তু হার্ট অ্যাটাকের জন্য দায়ী। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ওভারঅল একটা ভালোভাবে ন্যাশনালি যদি আমরা কাজ করতে পারি যে কোন কোন ফ্যাক্টরগুলি আমাদের হার্ট অ্যাটাকের জন্য রেসপন্সিবল, যেমন ধূমপান, অ্যালকোহল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, হার্ট হেলদি খাবার না খাওয়া, টাইপ এ পার্সোনালিটি, আমরা ঠিকমতো ঘুমাচ্ছি না, অনেক কম্পিটিটিভ লাইফস্টাইল আমরা লিড করতেছি, সবসময় অ্যাংজাইটি, টেনশন, এই যে জিনিসগুলো, সব জিনিসগুলিকে আলাদা আলাদাকে অ্যাড্রেস করে আমরা যদি সবার কাছে পৌঁছাইতে পারি যে বার্তা যে কী কারণে হার্ট অ্যাটাকগুলো হচ্ছে, তাহলে হার্ট অ্যাটাকের এই ফ্যাক্টরগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু এটা মেজরিটি কেসই দেখা যাবে যে রোগীর হার্ট অ্যাটাক হচ্ছে না এবং প্রিভেন্ট করা সম্ভব। এবং স্যার আমরা কিন্তু এখন দেখছি, যেটি দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে একটা সময় হচ্ছে একটা 40 বা 50-এর পরে গিয়ে হার্ট অ্যাটাক বা এই জাতীয় সমস্যা হতো। এখন কিন্তু অনেক ইয়াং জেনারেশনদের মধ্যে আমরা দেখছি হার্ট অ্যাটাক হচ্ছে, বা সে হয়তো জানতোই না যে তার আগে তার হাইপারটেনশন ছিল বা এই জাতীয় সমস্যা ছিল। হ্যাঁ, এখন এর কারণটা কি? ইয়াং পপুলেশন কেন হার্ট অ্যাটাক হচ্ছে? দেন এখন ইয়াং পপুলেশনদের হচ্ছে একটা হলো ধূমপান, অ্যালকোহল, হার্ট হেলদি খাবার থেকে দূরে থাকা, বিশেষ করে বেকারি ফুড, ট্রান্স ফুড, প্যাকেজ জাতীয় খাবারগুলো কিন্তু দায়ী। আর হচ্ছে মানে মুটিয়ে যাওয়া, মানে যেটা হলো ওজন বেশি হয়ে যাওয়া, এবং কাজকর্মগুলি অনেকটাই দেখা যাচ্ছে যে অফিস কেন্দ্রিক বা ঘর কেন্দ্রিক হয়ে যায়, যার জন্য হাঁটা হয় না, হাঁটার অভ্যাসটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এই সমস্ত কারণে টেনশন, অ্যাংজাইটি, অস্থিরতা, রাত্রে না ঘুমানো,
সব কিছু কিন্তু ইয়াং জেনারেশনের ভিতরে কিন্তু অনেক বেশি, এবং কম্পিটিটিভ লাইফস্টাইল, যে আমি কেন এমন হইতে পারতেছি না। তাহলে এই যে ভিতরে যে একটা মানে দ্বন্দ্ব কাজ করতেছে, এবং অনেক অনেক কিন্তু প্রেশার প্রতিটা ক্ষেত্রেই দেখবেন যে ইয়াং জেনারেশনের উপর প্রেশার কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু সঠিকভাবে সেটা মানতেছিও না যে একটা মানুষের কত ঘন্টা কাজ করা উচিত। দেখা যাচ্ছে যে সকাল 8টায় ঘর থেকে বের হয়েছেন, সে রাত 10টা বাজে বাসায় ফিরতেছে। তাহলে এইভাবে তো একটা মানুষ তো এইভাবে কাজ করতে পারে না। স্যার, খুবই সংক্ষেপে একটু জানতে চাইবো, খুবই মানে প্রাসঙ্গিক একটা বিষয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেকে বুঝতে পারে না। ব্রেইন স্ট্রোক যদি হয় সেক্ষেত্রে কোথায় যাবে, কোন হাসপাতালে যাবে, দুইটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলেন অনেকে। এটি একটু যদি বলতেন যে হার্ট অ্যাটাক হলে আসলে কোথায় যেতে হবে, কোন বিশেষায়িত হসপিটাল? খুব সুন্দর একটি প্রশ্ন, যে মানে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। এখন স্ট্রোক যখন শব্দটা আসে অনেকেই মনে করেন যে এটা মানে হার্টেরই সমস্যা, কি এরকম মনে হয়। কিন্তু বর্তমানে একেবারেই ক্লিয়ার, যখনই কোনো স্ট্রোক শব্দ ইউজ করব আমরা বুঝে নিব যে এটা ব্রেনের সমস্যা। মানে ব্রেনের রক্তনালী, হার্টেরও যেমন রক্তনালী আছে, ব্রেনেরও পুষ্টি এবং অক্সিজেনের জন্য সুনির্দিষ্ট কিছু রক্তনালী থাকে। সেই রক্তনালীতে যদি একই ঘটনা যদি ঘটে, যে কোলেস্টেরল জমে, প্লেটলেট জমে, যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে ব্রেন স্ট্রোক করবে। অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে তার ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেন স্ট্রোক হয়। তাহলে স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের সমস্যা, হার্ট অ্যাটাক যেটা সেটা হচ্ছে হার্টের সমস্যা। হার্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা যেটাকে বলি, হার্টের রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য হার্টের মাংসপেশি যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে হচ্ছে হার্ট অ্যাটাক হলে কোথায় যাব? হার্ট অ্যাটাক যদি হয় আমরা যাব যে হসপিটালে হার্টের চিকিৎসা অ্যাভেলেবেল। যেমন সব হসপিটালে হার্টের চিকিৎসা থাকে না, যেখানে করোনারি কেয়ার ইউনিট আছে, হার্টের রোগীর চিকিৎসা সম্ভব, সেখানেই কিন্তু আমার রোগীকে নিয়ে যেতে হবে। আর ব্রেন স্ট্রোক যদি হয়, যেমন ব্রেন স্ট্রোক লক্ষণগুলো কি, যেমন রোগী যেমন মাথা ব্যথা থাকে, বমি হয়, একদিক প্যারালাইসিস হয়ে যায়, দুর্বল হয়ে যায় কোনো একটা সাইড, কথাবার্তা যেমন আগের মতো বলতে পারতেছে না, এরকম যদি হয়, মুখটা বেঁকে যায়, এরকম যদি সিচুয়েশন আমরা দেখি, সাথে সাথে আমাদের যেতে হবে কোথায়, যেখানে নিউরোলজি, ব্রেনের চিকিৎসা অ্যাভেলেবল। যেমন ধরেন ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নিউরো সায়েন্স হসপিটাল, এই ধরনের হসপিটালগুলোতে দেখবেন নিউরোলজি ডিপার্টমেন্ট আলাদা থাকে। তাহলে সেই নিউরোলজি ডিপার্টমেন্টে আমাকে কী করতে হবে, এই রোগীকে নিতে হবে, মানে নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে চিকিৎসা করতে হবে। সেটাই বুঝতে হবে আগে, কোথায় যেতে হবে, সেই অনুযায়ী রোগীর চিকিৎসা তাহলে সময় মতো দেওয়া সম্ভব। স্যার, অসংখ্য ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানো আপনার কাছ থেকে, হার্ট অ্যাটাক এবং এতে করণীয় কি এবং প্রতিরোধ কি, বিশেষ করে এই বিষয়টি নিয়ে। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। দর্শক, শুনছিলাম হার্ট অ্যাটাক হলে করণীয় কি, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। মাই হেলথের আজ এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ, এবং অবশ্যই মাই টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।